তো বস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ধুরন্ধর 2 এর পিক ডিটেলিং বাই আদিত্য ধার নিয়ে। এবার ধুরন্ধর 2 অলরেডি বক্স অফিসে ম্যাসিভ নাম্বার আনবে। অলরেডি তোমরা অনেকে 2-3 বার দেখে ফেলেছো, আমি নিজে আবার টিকিট কেটেছি, আবার দেখতে যাব। তো এই ছবির রিপিট ভ্যালু সিনেমা হলে আলাদা লেভেলই। এবার এই ভিডিওতে যেহেতু আমরা স্পয়লার দিয়ে আলোচনা করব, অনেক বিষয় নিয়ে আলোচনা করব, তো যারা সিনেমাটা এখনো দেখোনি আমি বলবো ভিডিওটা স্কিপ করো। তোমরা আগে সিনেমাটা দেখে নাও, তারপরে ভিডিওটা দেখো। আর যারা দেখে নিয়েছো তোমরা ওয়েট কেন করছো? তো আমরা আলোচনায় আসার আগে আমার যেটা প্রথমেই বলার সেটা হচ্ছে, এই ছবিতে একটা ম্যাসিভ টুইস্ট আছে ছবির একদম শেষ ভাগে। এবার যে টুইস্টটা, সেই টুইস্টটা সিনেমা হলে হেভি মস্তি দেয়, ওরকম মিউজিকের সাথে ওরকম একটা ক্যারেক্টার ওই জিনিসপত্রগুলো করেছে, খুব খুব মজার। কিন্তু এরকমই একটা জোনের ছবিতে এরকম একটা টুইস্ট আছে একটা অন্য ছবিতে। সেই ছবিটা কি তোমরা একটু ভাবো। আমি আলোচনার পর সেটা নিয়েই কথা বলবো, এবং যখন তোমরা সেটা শুনবে তোমরা বলবে হ্যাঁ এটা তো ঠিকই, এরকমই তো। তো সেটা তো আমরা আসছি। তো এই ছবির একদম শেষ ভাগে কি হলো, দুবাইতে মিট করে অজয় সান্যাল এবং হামজা, এবং হামজাকে সেখানে ফ্রি হ্যান্ড দেওয়া হয়। হামজা একের পর এক টার্গেট, যাদের ডায়েরিতে যাদের নাম ছিল, যারা প্রিভিয়াস যে কোনো টেরর অ্যাটাকে প্রস্তুত ছিল, এদেরকে এলিমিনেট করতে থাকে। এবার সঞ্জু বাবা অর্থাৎ এসপি আসলাম, তার যে সাবঅর্ডিনেট ওমার বা ওমান তার নাম, সেই পুলিশ অফিসার ইনভেস্টিগেট করে, এবং তার মনে হয় এই সব কিছুর পিছনে রয়েছে হচ্ছে হামজা। সে ইয়ালিনার কাছে পৌঁছায়, বাচ্চাটার মাথায় বন্দুক রাখে, ব্ল্যাকমেল করে। ইয়ালিনা কিছু বলে না, কিন্তু কোথাও একটা গিয়ে সে বুঝিয়ে দেয় যে হ্যাঁ, হামজা ইন্ডিয়ান এজেন্ট। মেজর ইকবাল তার পরবর্তী অ্যাটাকের জন্য পুরো প্ল্যান প্রস্তুত করেছে, যেখানে এত গোলা বারুদ বন্দুক সে হামজার থেকেই আনিয়েছে। এদিকে হামজা প্ল্যান বিও রেডি করেছে। সেখানে মেজর ইকবাল জানতে পারে যে হামজাই ইন্ডিয়ান এজেন্ট। সে হামজাকে ডাকে, নিজের লুক পরিবর্তন করে, নিজের বাপকে মেরে ফেলে। হামজা তার সামনে আসে, সে দরজা বন্ধ করে, রিজওয়ান ঢুকতে পারে না, এবং সেই সময় সে ব্যাকস্ট্যাপ করে হামজাকে। এদিকে হামজার কিন্তু প্ল্যান বি রেডি, গোলা বারুদ সেই সময় বিল্ডিং এ ঢুকে গেছে। আর এখানে সে রেহমান ডাকাতের যে শ্বশুর, বালুচদের যে কিং, তাকে জানায় যদি আমি সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসি আপনি কি করতে পারবেন? সে বলে আমি উড়িয়ে দিতে পারবো। বলে ব্যাস ডান, আপনি খালি রেঞ্জার টিম নিয়ে আসুন, মানে আপনার টিমকে রেঞ্জারের কস্টিউম পরিয়ে আসুন, যাতে সাধারণ মানুষ এই ঝামেলাটার মধ্যে পার্টিসিপেট না করে। তারা সেই সময় অ্যাটাক করে, এবং যে গোলা বারুদ বন্দুকও পাঠিয়েছে সেখানে ব্লাস্ট ঘটে, রিজওয়ান সুইচ টেপে ব্লাস্ট ঘটে, এবং চারিপাশে একটা ধ্বংসাস্তূপ অবস্থা। সেই সময় রেঞ্জার রূপী এই রেহমান ডাকাতের শ্বশুর বালোচরা অ্যাটাক করে। মেজর ইকবালের যে টিম তারা হারতে থাকে, মেজর ইকবাল পালাতে থাকে। সেখানে জাসকিরত সিং রাঙ্গি সে তাকে ধরে এবং তাকেও এলিমিনেট করে দেয়। ফাইনালি সে ধরা দেয়, তাকে ধরে আনা হয়, তার উপর টর্চার করতে থাকে। আইএসআই যে চিফ, তার কাছে একটা ফোন আসে, যে ফোনটা করে অজয় সান্যাল, যে জানায় যে এক্ষুনি হামজাকে, যাকে ধরে রেখেছে, একে ছেড়ে দিতে হবে। সে বলে পাগল নাকি, একে আমরা এই অবস্থা করব যে তোমরা দেখো খালি। বলে তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, এক্ষুনি দেখো। যেই ভিডিওটায় ইসরায়েলকে সে কিছু শেয়ার করছে, এবং সেই পুরো ভিডিওটা রয়েছে তার কাছে। এবার সেটা সে লিক করে দেওয়ার ভয় দেখায়। এবার যদি সে ইসরায়েলের সাথে ডিল করে, তাহলে কি ইসরায়েল এটা বলবে না তাদেরকে? এমনটাই সে জানায়। সে বাধ্য হয়, সে ভীত হয়, এবং সে পার্টিকুলার একটা জায়গাতে হামজাকে ছেড়ে দেওয়ার কথা রাজি হয়। কিন্তু ফাঁসাবে কাকে? তখন হামজা বলে উজেরকে, এই জন্যই তোকে বাঁচিয়ে রেখেছি। এবার হামজাকে ছেড়ে দেওয়া হয়। সেই সময় আমরা দেখি এমন একজন তার জন্য আসে, যেটা একেবারেই আনএক্সপেক্টেড। সেটা হচ্ছে জামিল সাহাব। এবার জামিল সাহেব গাড়িতে তাকে বসায়, সে 45 বছর ধরে রয়েছে, এই পুরো বিষয়টা শেয়ার করে। এবং একটাই আফসোস হামজার, জাসকিরত সিং রাঙ্গির, যে সে দাউদকে কিছু করতে পারলো না। যে পয়জন রিংটা ছিল, যে ব্যান্ডেজটা সে লাগিয়ে ট্রাই করেছিল, ফাইনালি সেটাও এক্সিকিউট করতে পারলো না। তখন জামিল সাহেব জানায় যে জামিল সাহেব তো এটা আগেই করেছে, এই কারণেই তো দাউদের এই অবস্থা। সেটা হামজাকে এবং অডিয়েন্সদের শক প্রোভাইড করে, যে মানে তখন আমরা দেখতে পাই যে তার যা মানে ক্যারেক্টারাইজেশন, সে যেরকম সবার সাথে হাত মেলায়, তার ওই যে একটা সিগনেচার, যে বাড়ির মধ্যে গ্রিন স্ক্রিনে ছবি তোলা রেখে দিয়েছে শুধু হাত মেলানো, তো ওই জিনিসটা করেই বহু বছর আগে এই দাউদের যে ক্যারেক্টার, তাকে সে পুরোপুরি শয্যাশায়ী করে দিয়েছে। কারণ সে বিশ্বাস করে একবারে মেরে ফেলার থেকে তর্পিও তর্পি মারা বেটার। হামজার সাথে সাথে আমরাও শকে। হামজা ইন্ডিয়াতে ফিরে আসে এবং জাসকিরত সিং রাঙ্গি হয়ে যায়। জাসকিরত সিং রাঙ্গিকে একটা হোটেল রুমে রাখা হয়, কিন্তু পরক্ষণেই অজয় সান্যাল খবর পায় তারা মেবি তাদের অ্যাসেটকে হারিয়ে ফেলেছে। তার কারণ জাসকিরত সিং রাঙ্গি সে ওই জায়গা থেকে বেরিয়ে নিজের রূপ বদল করে, তার বড় বড় চুল সে পাগড়ি বেঁধে সে নিজের পুরনো ভিটে মাটিতে গেছে তার মা, তার বোনের বাচ্চাদের সাথে দেখা করতে।
সেখানে গিয়ে সে একেবারে তাদের কাছে আসবে, সেই পয়েন্টে তার মনে হয় যে হয়তো এই দরজাটাও তার জন্য বন্ধ। এরপর সে কি করবে? সে অডিয়েন্সের দিকে তাকায় এবং ছবিটা সেখানে শেষ হয়। তারপর এই যে ট্রেনিং পিরিয়ড, হামজা সে কিভাবে মানে হামজা রূপান্তরিত হয়েছিল জসপ্রীত সিং রাঙ্গি, সেটা পুরো দেখায়। সে কেন কম কথা বলা থেকে শুরু করে তার ওয়াইফ কেন চিনতে পারেনি, সব কিছু জাস্টিফাই করে দেয়, সব কিছু দেখিয়ে দেয়। এরপর ক্রেডিট ওঠার পরে একটা সিকোয়েন্স আসে যেখানে আইএসআই যে চিফ, সে এই পুলিশ অফিসার যে প্রশ্ন করতে থাকে কেন ওকে ছাড়া হলো, তাকেই ফাঁসিয়ে দেয়। ব্যাস, ছবিটা এখানেই শেষ হয়ে যায়। এবার হচ্ছে এই যে ছোট ছোট কিছু পয়েন্ট যেগুলো ছবিতে না থাকলেও হয়তো সাধারণ অডিয়েন্স অত কিছু ভাবতে যেত না, কিন্তু এই ছোট ছোট 2 মিনিট 1 মিনিটের ডিটেলিংগুলোই একটা ছবিকে অনেক বেশি মানে অডিয়েন্সের কাছে রক্ত মাংসের করে তোলে। সেই ছবির ইমোশনটা ফিল করা যায়। যেমন দেখো, এই যে ছবিটা যখন শুরু হয়, যখন আমরা হামজার রূপান্তরটা জানতে পারছি, ও যখন আফগানিস্তান হয়ে ঢুকছে, ও একটা হোটেল রুমে থাকে এবং সেই হোটেল রুমে একটা ছবি, যেই ছবিটাই শেষ চিহ্ন ওর পরিবারের সাথে কানেকশনের, যেই ছবিটাকে ও পুড়িয়ে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়, তার চোখ থেকে অনর্গল জল পড়ছে। এবার জসকিরত সিং রাঙ্গির গল্প সেখানেই শেষ হয়, মানে ও রূপান্তরিত হয়ে গেল হামজাতে। এরপর ঠিক একই রকম একটা সিকোয়েন্স রয়েছে যেখানে হোটেল রুমটাও রয়েছে ইন্ডিয়াতে ফিরে, এবং সেখানে ওর কাছে ছবি আছে ইয়ালিনা এবং ওর বাচ্চার সাথে। সেই ছবিটাকেও ও পুড়িয়ে দেয়। তার আগেই জামিল সাহেব ওকে বলেছিল এদেরকে আবার তুই ভুলে যা, তোর জন্য মঙ্গল, ওদের জন্য মঙ্গল। ছবিটাকে পুড়িয়ে দেয় এবং হামজার যে আইডেন্টিটি, ওটা কিন্তু পাকিস্তানে শেষ হয়নি, ওটা এখানে এসে এবার শেষ হলো। এবার আমাদের মনে হয় তাহলে আবার জসকিরত সিং রাঙ্গি হয়েছে এবং ও নিজের ভিটেমাটিতে গেছে। কিন্তু খুব ভালো করে যদি শটটা দেখো, ও যেখানটা নামবে সেখান থেকে একটা রাস্তা গেছে এবং ও পিছনে ফিরে রাস্তার দিকে একবার দেখবে, তারপরে অডিয়েন্সের দিকে দেখবে। এবার খুব ভালো করে ভাবো, ধুরন্ধর পার্ট 1 যেখানে শেষ হয়, যখন জসকিরত সিং রাঙ্গি নামটা পড়ে, তখন কিন্তু এরকম ভাবে বসে রয়েছে এবং ও অডিয়েন্সের দিকে তাকাচ্ছে। অডিয়েন্সের দিকে তাকাচ্ছে যে আইডেন্টিটিটা আমার, এটা আসল, যে কারণে আসল লুকটা রিভিল হয়। আর এবার যখন অডিয়েন্সের দিকে তাকায়, ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্সের দিকে তাকায়, দেখবে ডিরেক্ট আই কন্ট্যাক্ট, তখন এটা ওর জিজ্ঞাসা যে এবার আমার আইডেন্টিটি কি। যে নিজের আইডেন্টিটি মানে শুধুমাত্র নাম বদলাচ্ছে না, নিজের পাস্ট কানেকশনগুলোকেও পুরো শেষ করে করে দিয়ে আসছে। জাস্ট ভাবো, দেশের জন্য, তার ডিউটির জন্য সে নিজের এই যে পরিবারের সাথে সংযোগ দুবার, সেটাকে পুরোপুরিভাবে শেষ করেছে। আবার যখন তাদের কাছে আসতে গেছে, দেখছে এরা আমার জন্যই কোথাও একটা গেছে এই অবস্থায়। যদি সে সেই বদলা না নিত, হয়তো তার মাকে এত কষ্ট পেতে হতো না। তার বোনকে গিয়ে সে কি বলবে, বোনের হাজব্যান্ডকে সেই মেরেছে। এদের জীবনটার জন্য কোথাও একটা গিয়ে এ নিজে দায়ী, এটা সে ওই সময় ভাবছে। এবং যখন সে পিছন দিকে তাকাচ্ছে, ওই ইউটার্ন রাস্তাটা রয়েছে যে একে এদের থেকে দূরেই যেতে হবে, ফিরেই যেতে হবে। কিন্তু এবার আমার আইডেন্টিটি কি? তো এবার কি পরবর্তী মিশনে আবার একটা নতুন আইডেন্টিটি, এটা সে দর্শককে জিজ্ঞাসা করছে, দর্শককে নিজের কথা ফিল করাচ্ছে। যেমন হচ্ছে মেমোরিজ অফ মার্ডারে তারা তাকায় দর্শকের দিকে যে ক্রিমিনাল কোথায়, ঠিক আছে, যে ক্রিমিনাল সেও হয়তো ছবিটা দেখছে, সেটা বোঝায়। এখানে হামজা একটা দর্শককে বোঝায় যে আমার আইডেন্টিটি কি, বা তোমরা বলো। তো এই যে এরকম ভাবে অডিয়েন্সের সাথে কানেকশন করা, দারুণ, দুর্দান্ত। ছবিতে তোমরা রেহমান ডাকেত তার ওপেনিং সিন কোথায় দেখেছিলে? দেখবে লাইট কাঁপবে যখন ঢুকছে, একটা এরকম বিল্ড আপ। সে হসপিটালে ঢুকছে গেটওয়ের মধ্যে, ওখানে হসপিটালের ওই গেটওয়ের মধ্যে হয় তার ইন্ট্রোডাকশন। রেহমান ডাকেত মারা কোথায় যায়? হসপিটালের ভেতরে গিয়েও, রুমের ভেতরেও নয়, কিন্তু ওই গেটওয়েতেই সে মারা যায়। তো এটা হচ্ছে একটা সার্কেল কমপ্লিট করা, যেখান থেকে যার গল্প শুরু, তার গল্প সেখানেই শেষ করা। রেহমান ডাকেতের যখন এন্ট্রি হয়, ওই গেটওয়ের মধ্যে কেউ একটা আসছে, লাইট কাঁপছে, জুতোর আওয়াজ শোনা যাচ্ছে, হরার বিল্ড আপ, এবং যখন শেষ হয় হরার ক্লোজার। তো এই যে এক্সিকিউশন একটা ক্যারেক্টারের, হামজা কি দেখছে, ওখানে শেক্সপিয়ারকে ট্রিবিউট দেওয়া হয়েছে, কিন্তু যেরকম ওরা ট্রিটমেন্ট, সেটা ভয়ানক। তো এটা হচ্ছে আর্ক কমপ্লিট করা। আমি এটা তিনিয়ারিতেও বলছিলাম। দেখো, এই যে মেজর ইকবাল, তার বাবা এবং তার মেজর ইকবালের আমার মনে হয় বাবার যে পোর্শনটা, সেটা আগে শ্যুট হয়নি। আমরা একটা আপডেট পেয়েছিলাম না যে অর্জুন রামপালের পোর্শনটা পরে শ্যুট হয়েছে, আবার এই লাস্ট 2-1 মাসে শ্যুট হয়েছে। আমার মনে হয় সেটা পরেই শ্যুট হয়েছে, ওর ক্যারেক্টারটাকে আরো ডেপথ দেওয়ার জন্য। ওর বাবার যে ক্যারেক্টারটা, ওর বাবার ক্যারেক্টারটা পঙ্গু, এবং ওর বাবার ক্যারেক্টারটা নিজের সম্পর্কে প্রচুর বাড়িয়ে বাড়িয়ে বলে, ছেলেকে বারংবার অপমান করে। আর তার যেরকম ধরনের কথা, সে মৃত্যুকালেও বকবক করে এক ছেলেকে ভয় পাচ্ছে না, কিন্তু
একই রকম অর্জুন রামপাল দেখো, তার পায়ের মধ্যে ওটা যখন ঘুরিয়ে মারে পাটা কেটে যায়, খুব ভয়ানক সিনটা। তার বাপ যেমন পঙ্গু, একেও একই রকম ভাবে পঙ্গু করে দিল। ওর বাপ যখন বাথটাবে চুপছে তার আগে ছেলেকে অনর্গল বক 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 করে যায়, অপমান করে যায়। অর্জুন রামপালের ক্যারেক্টার ওইখানে ওকে ওই কেরোসিনের ইয়েতে চুবিয়ে রেখেছে, পেট্রোলের ওখানে, ও তখনও বক 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 করে যাচ্ছে। ওর বাপ যেরকম ডুবে মরেছে, ছেলে সেরকম জ্বলে মরল। একজন বলোচকে ওপেনিং সিনে ঢুকে মেরেছিল হচ্ছে সঞ্জয় দত্ত, একজন বলোচের হাত দিয়ে ওকে মারালো ব্লাস্ট করে। এবং আমি বারবার করে বলি, এটাই হচ্ছে একটা শার্প রাইটিং, এমন একটা রাইটিং যেখানে ক্যারেক্টারটাকে আমাদের হিউম্যান মনে হবে যে হ্যাঁ, এটা সত্যি এই চরিত্রটার ইমোশনটা ফিল করা যাচ্ছে। এরকম একটা হার্ড হিটিং অ্যাকশন ফিল্ম, এরকম ব্রুটালিটি রয়েছে। সব শেষে তোমাদের কিন্তু হামজার জন্য, তোমাদের কিন্তু জাসকিরাত সিং রাঙ্গির জন্য কষ্ট হবে। তোমরা কিন্তু দু জায়গাতেই ছবির ইমোশনটা ফিল করো। যখন ওর বোনের সাথে, পরিবারের সাথে ওটা হয়েছে, ও খালি চোখ দিয়ে কোনো সংলাপ নেই, ঘরটায় ঢুকছে, ওর বোন দুটো পা ছুটছে, ওই সিনটা কিন্তু তোমাকে ভাবাবে। এবং একইভাবে যখন একদম শেষ ভাগে ও ক্যামেরার দিকে তাকাচ্ছে, ওই জায়গাটাতেও কিন্তু তুমি কাঁদবে, তোমার কষ্ট হবে। এবার দেখো, রেহমান ডাকেত যদি যে কোনো একটা রাইটিং হতো, যে কোনো একটা অর্ডিনারি ফিল্ম হতো, তাকে মেরে দিচ্ছে, ও এই যে নিজের ফেক ইমোশনটা সেটাকে জাস্ট সরাতো এবং ওখানে অডিয়েন্স আলাদাই মস্তি পেত। কিন্তু এখানে দেখাচ্ছে কি, রেহমান ডাকেতের মৃত্যুর পর ও যেমন শারীরিকভাবে এত লড়াই, এত ঝড়ঝাপটা গেছে, ও বিধ্বস্ত হয়ে গেছে, ইমোশনালিও কিন্তু কোথাও একটা গিয়ে ও বিধ্বস্ত, একটা ফিয়ার কিন্তু ওর রয়েছে। একইভাবে ওর কিন্তু ওর বন্ধু পিন্ডার জন্য ফিল হচ্ছে, কিন্তু একবারও পিন্ডাকে মারতে চায়নি। বাথরুমে যখন পড়ে পিন্ডা মারা যাচ্ছে, ওর কিন্তু একই রকম ভাবে পিন্ডার জন্য কষ্ট হচ্ছে। ওর টার্গেট তো কখনোই পিন্ডাকে মারা ছিল না, কিন্তু ওটা হওয়ার পরে ও কিন্তু ভয় পাচ্ছে, ওর কিন্তু সেটা নিয়ে কষ্ট হচ্ছে। বাইরে গিয়ে দেখাচ্ছে ভাই আমি আলফা, যেরকম ভাবে নাচ করছে, যা করছে, কিন্তু ওর কিন্তু পিন্ডার জন্য ফিল হয়। ও যখন হ্যান্ডলারকে গুলি করে মারছে, দেখাচ্ছে আমার ঘরে ঢুকে কেন মারবে, যেটা ও বলছে, রিজওয়ানও কিন্তু ওকে দেখে চমকে যাচ্ছে। কিন্তু যে কষ্টটা সেটার মধ্যে দিয়ে মাত্র একাই ও সাফার করছে। সেখানে কিন্তু ওই চায়ের দোকানে যাচ্ছে, দুটো চা অর্ডার করছে, যে চাটাও খেতে পারে না সেই চাটাও খাচ্ছে। তো এরকম ভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ইয়ালিনা যখন ওর ওপর বন্দুক ধরেছে, কিন্তু একবারও ইয়ালিনাকে এমন কিছু বলেনি, ইয়ালিনার সাথে এমন ভাবে ডিল করেনি যে ও এত কিছু সহ্য করার পর এবার ক্ষিপ্ত। কিন্তু ইয়ালিনাকে বোঝানোর চেষ্টা করছে, কারণ ইয়ালিনাকে ভালোবাসে। এবার হচ্ছে জামিল সাহেবের যে টুইস্টটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে 45 বছর ধরে পাকিস্তানে রয়েছে, সে একজন র এজেন্ট। এবং আমি যেটা অনেক আগে ধুরন্ধরের যখন স্টোরি প্রেডিক্ট করছিলাম তখন বলছিলাম যে এরকম অনেক ধুরন্ধর অনেকেই থাকতে পারে, যারা পরবর্তী সময় যখন আসবে সেগুলো আমাদের কাছে টুইস্ট হিসেবে কাজ করতে পারে। আজকে ভিডিওটা দেখো, সেটা আমি বলেছিলাম সেই ভিডিওতে। এবার হ্যাঁ, মানে জামিল সাহেবেরটা প্রেডিক্ট করা যায়নি, কিন্তু এরকম একটা টুইস্ট কিন্তু আমরা এরকম একটা স্পাই ছবিতে দেখেছি। সেটা কোন ছবি? তার আগে বলে রাখি, জামিল সাহেব 45 বছর ধরে পাকিস্তানে রয়েছে ইন্ডিয়ান স্পাই হিসাবে, এবং সে এরকম ধরনের ক্ষতি করে গেছে। এবং যদি ক্যারেক্টারটাকে ভালো করে দেখো, তাই কিন্তু আমাদের বেশি হারামি মনে হয় যে সে এর সাথেও বিট্রে করতে পারে, ওর সাথেও বিট্রে করতে পারে, একেও ডুবিয়ে দিতে পারে, ওকেও ডুবিয়ে দিতে পারে। হামজাকে দেখে শখ হয় যে ভাই এ তো আমার থেকেও ভয়ানক, এই তো ক্যারেক্টারটা। এরকম একটা ক্যারেক্টার আমরা কোন ছবিতে দেখেছি? এবং এরকম একটা টুইস্ট। যতই আমরা স্পাই ইউনিভার্সকে খিস্তি করি, যাই করি, আমি কিন্তু বলছি না এখান থেকে ওটা কপি করেছে, একেবারেই বলছি না। আমি খালি বলছি একটা সিমিলারিটি রয়েছে। টাইগার জিন্দা হেতে এরকম একটা ক্যারেক্টার ছিল পরেশ রাওয়াল। সে কিন্তু সালমান খান এবং যে টিম এদেরকে সন্দেহ করবে, এদেরকে বারবার চার্জ করবে, এদের ওপরে বিভিন্ন রকম খাটনি দেবে, এদেরকে খাটাবে, এবং কতটা শয়তান, কতটা হারামি মনে হবে, কিন্তু এর কমেডি নেচারটাও আছে, সেটাও আমাদের মজা দিচ্ছে। এই ক্যারেক্টারটাই যখন ওদেরকে এনকাউন্টার করতে যাবে, ক্যাটরিনার গাড়ি এসে ধাক্কা মারবে, তখন একে বলবে কোড ওয়ার্ড বলে, তখন কোড ওয়ার্ড বলবে, তখনই জানাবে আমিও র এজেন্ট, আমি 25 বছর ধরে এখানে আছি। এবার তোমরা গিয়ে টাইগার জিন্দা এটা দেখো। এই টুইস্টটা যতটা মেজর হিসেবে ছবিতে একদম শেষ ভাগে ব্যবহার করেছে, এটা ওখানে করেনি, ওখানে সাটল ভাবে আসে, কিন্তু কাইন্ড অফ কিন্তু এই দুটো টুইস্টই এক। এটাই আমি বলছি। আমি বলছি না কপি করেছে বা ওটা থেকে এটা একদমই বলছি না, আমি বলছি সিমিলারিটিস রয়েছে, এবং ওটাও স্পাই ফিল্ম, এটাও স্পাই ফিল্ম। এটা অনেক সুপিরিয়র, এই ছবির সাথে ওই ছবির তুলনা হয় না। এই ছবিটা অনেক অনেক বেটার ছবি। আমি খালি এই সিমিলারিটিটা নিয়েই বলছি। তোমাদের যদি সেটা এক মনে হয়ে থাকে বা তোমরা যদি সেটা দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই পুরো বিষয়বস্তু নিয়ে আমরা কথা বললাম। যদি কখনো ধুরন্ধর 3 এর মেকার্সরা চায়, আমি এটাই বলবো, তারা কিন্তু ধুরন্ধর 3 এর প্ল্যান করতে পারে। তারা বাদবাকি যে কোনো যে ছবিগুলোর সিকুয়াল প্ল্যান হচ্ছে বা একটা পোস্ট ক্রেডিট সিন থাকছে, সেরকম কিচ্ছু করেনি, তারা জোর করে কোনো কিছু ঢোকায়ও নি। কিন্তু ওই যে সে এখন জাসকিরাত সিং রাঙ্গিও নয়, সে এখন হামজাও নয়,
তো এখন তার নতুন আইডেন্টিটি, নতুন মিশন, সেটা হতেই পারে, আমি সেটা বলছি। তো এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।